বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা সাহিত্যের প্রশ্ন কেমন হয়? বাংলা সাহিত্য বলতে আমরা এখানে বোঝাচ্ছি তোমার এইচএসসি যে সিলেবাসভুক্ত গল্প, কবিতা, নাটক, উপন্যাস আছে, এগুলোর বাইরে গিয়ে যে নাটক, উপন্যাস বা বিভিন্ন গল্প থেকে প্রশ্ন আসে, বিভিন্ন লেখক সম্পর্কিত প্রশ্ন আসে, অর্থাৎ বাংলা সাহিত্য রিলেটেড বিভিন্ন প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে দেখা যায়। আজকের এই ক্লাসে আমরা দেখব যে আসলে বাংলা সাহিত্য থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন এসেছে, এর সংখ্যাটা বা অনুপাতটা আমরা একটু প্রথমে দেখার চেষ্টা করব। এরপরে বিগত কয়েক বছরে সাহিত্য থেকে ঠিক কেমন ধরনের প্রশ্ন এসেছে এমন বেশ কিছু প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাস দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে বাংলা সাহিত্য আসলে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আর বাংলা সাহিত্যের প্রশ্নের ধরনটা আসলে কেমন হয়। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখব। আমরা তিনটা ইউনিটেই দেখব যে বিগত 3 বছরে আসলে বাংলা সাহিত্যের কেমন প্রশ্ন এসেছে। আমরা যদি বিগত 3 বছরের বিশ্লেষণ খেয়াল করি, বাংলা সাহিত্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রশ্ন এসেছে 24-25 সেশনে। এর বাইরে এ বছরের কথা যদি বলি 25-26 বা 23-24 অন্য কোনো টাইমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য থেকে আসলে প্রশ্ন ওভাবে আসতে দেখা যায় নাই। যে প্রশ্নটা এসেছে 2024-25 সেশনে সেটা কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে এসেছে, রবীন্দ্রনাথ কেন্দ্রিক প্রশ্ন এসেছে। এর বাইরে এই 3 বছরে বাংলা সাহিত্যের আর কোনো প্রশ্ন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওভাবে আসেনি। তো তাহলে আমরা বলতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিব বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমাদের একটু ফোকাস রাখতে হবে বইয়ের যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল বা জসীমউদ্দিন সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে, এর বাইরেও তাদের সম্পর্কে আমরা একটু চেষ্টা করব বেশি তথ্য জানার। এর বাইরে বিভিন্ন যে আমরা যদি বলি সাহিত্যের যুগ বিভাজন বা সাহিত্যিকদের নাম, ছদ্মনাম, এই টাইপের প্রশ্ন কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ওভাবে আসতে দেখা যায়নি। অর্থাৎ আমরা বুঝলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাংলা সাহিত্যের অংশ খুব বেশি প্রশ্ন আমরা আসলে পরীক্ষায় পাবো না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত 2 বছরে 2টা ইউনিটের আমরা দেখার চেষ্টা করব, বি ইউনিট এবং ডি ইউনিট, 2টা ইউনিটেই আসলে বাংলা সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্ন আসতে দেখা গেছে। আমরা যদি 25-26 সেশনে দেখি, সেখানে বি ইউনিটে 3টা প্রশ্ন এসেছে, 24-25 বি ইউনিটে 2টা প্রশ্ন এসেছে। আবার ডি ইউনিটে দেখলে এবছর প্রশ্ন এসেছে একটা, বাট এর আগের বছর প্রশ্ন এসেছিল 4টা। অর্থাৎ বাংলা সাহিত্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের মোটামুটি দরকার। আর আমাদের কোর্সে কিন্তু আমরা বাংলা সাহিত্যের যা যা মানে যেই টাইপের প্রশ্নগুলো আসে টপিক ভিত্তিক কিন্তু আমাদের বাংলা সাহিত্যের উপরেও ক্লাস থাকে, অর্থাৎ বাংলা সাহিত্যের ডিটেইলস সব কিন্তু ক্লাসে আমাদের পড়ানো হয়। আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা খেয়াল করি তাহলে 24-25 সেশন এবং 25-26 সেশনে দেখলে আমাদের 2টা ইউনিটে পরীক্ষা হয়েছে। এই ইউনিটের মানে 2টা শিফটে পরীক্ষা হয়েছে। তো প্রথম শিফটের প্রশ্ন যদি আমরা দেখি সেখানে কিন্তু বাংলা সাহিত্যের প্রশ্ন ছিল 3টা, এবং শিফট 2 এ যদি আমরা দেখি সেখানে প্রশ্ন ছিল একটা। 24-25 সেশনে যদি দেখি একটা একটা করে আসলে প্রশ্ন ছিল। অর্থাৎ বাংলা সাহিত্যের প্রশ্ন যে খুব বেশি আসতেছে পরীক্ষাগুলোতে এমন কিন্তু আসলে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 24-25 এবং 25-26 সাহিত্যের প্রশ্ন আসা অনেক কমে গেছে। এর আগে অনেক প্রশ্ন আসতো, দেখা যাচ্ছে 6টা 5টা পর্যন্ত প্রশ্ন এসেছে, কিন্তু রিসেন্ট 2 বছরে কিন্তু সাহিত্যের প্রশ্ন ওভাবে খুব একটা আসতে দেখা যায় না। বি ইউনিটে যদি আমরা দেখি 25-26 মাত্র 2টা প্রশ্ন এসেছে, 24-25 2টা প্রশ্ন এসেছে। সি ইউনিটে একটা প্রশ্ন এসেছে 25-26, 24-25 আসলে ওভাবে প্রশ্ন আসে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার যদি আমরা দেখি এবছরের যে প্রশ্ন, সেখানে আসলে বিডি কোনো ইউনিটেই বাংলা সাহিত্যের প্রশ্ন ওভাবে আসলে আসে নাই। এখন আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে ঠিক কি টাইপের প্রশ্নগুলো আসে সেরকম বেশ কিছু প্রশ্ন আমরা এখন একটু দেখার চেষ্টা করব। আমাদের আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? দেখো, সাহিত্যের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের নজরুল, কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ সম্পর্কিত বিষয়গুলো আমাদের ভালো করে পড়ার চেষ্টা করতে হবে, কেননা রবীন্দ্রনাথ, নজরুল এই দুইজন থেকে আমাদের আসলে পরীক্ষায় প্রশ্ন খুব বেশি আসতে দেখা যায়। আর এই অগ্নিবীণা যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থর নামটা কিন্তু আমাদের সবারই শোনার কথা, কেননা আমাদের বইয়ের যে বিদ্রোহী কবিতা আছে, কি কবিতা? বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতা কিন্তু আসলে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে একটা প্রশ্ন কিন্তু এর আগেও পরীক্ষা এসেছে, সেটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস। আর দ্বিতীয় কবিতা কিন্তু বিদ্রোহী। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? লিখেছিল কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এটা কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, বারীন্দ্র কুমার ঘোষ নাকি রামপ্রসাদ সেন? দেখো, তুমি বইয়ের লেখক পরিচিতি পড়লে কিন্তু তার মধ্যে এই তথ্যগুলো পাবা না। অর্থাৎ এগুলোর জন্য তোমাকে কি করতে হবে, যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো আছে সেগুলো আসলে কাকে উৎসর্গ করা হয়েছে এই টাইপের বিভিন্ন লেখা আছে। যেমন দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ বেশ কিছু লেখা লিখছে, এই লেখা সে কাকে কাকে উৎসর্গ করছে, বা নজরুল লিখছে, অর্থাৎ বিখ্যাত যে রাইটারগুলো কয়েকটা লেখা আছে যারা যা অন্যকে উৎসর্গ করা হয়েছে, এগুলো আমাদের একটু পড়ার চেষ্টা করতে হবে। তা আমরা জানি কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থ উৎসর্গ করা হয় বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? খুবই সহজ একটা প্রশ্ন। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে পড়ার সময় সবাই আসলে কম বেশি যতটা পড়ি। এটা কি বিসর্জন, ডাকঘর, অচলায়তন নাকি বসন্ত? আমরা জানি কি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন হচ্ছে বসন্ত। আর আমাদের যদি আমরা দেখি যে এখানে আমরা দেখলাম কি রবীন্দ্রনাথ উৎসর্গ করছে কাজী নজরুল ইসলামকে। আবার এই টাইপের প্রশ্ন আসে যে কাজী নজরুল ইসলাম তার লেখা কোন গ্রন্থটা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন? কোনটা? রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন কোনটা? সঞ্চিতা। কোনটা? সঞ্চিতা। ওকে, পরবর্তী প্রশ্নে যাব আমরা। শিখা পত্রিকার সম্পাদক হিসাবে কে দায়িত্ব পালন করেছেন? বিভিন্ন পত্রিকার সম্পাদক থেকে বাংলা সাহিত্য রিলেটেড যে প্রশ্ন, এগুলো বিশ্ববিদ্যালয়ে নানা সময় আসতে দেখা যায়। অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদক সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। তো শিখা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, আহসান হাবিব নাকি কাজী নজরুল ইসলাম? আমরা জানি যে শিক্ষা পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু কাজী মোতাহার হোসেন। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, সধবার একাদশী, নীলদর্পণ। দেখো, দুইটা প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দুইবার এসেছে। একটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, আর একটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। এখন আমাদের যদি পরীক্ষায় থাকে যে বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটা, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা। কোনটা? শর্মিষ্ঠা। কিন্তু যদি থাকে পরীক্ষায় যে প্রথম সার্থক, তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর হবে কৃষ্ণকুমারী। কি বললাম? এটা হচ্ছে কি প্রথম সার্থক নাটক। এটা হচ্ছে কি শর্মিষ্ঠা। আর যদি থাকে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, এই ট্র্যাজেডি নাটক কোনটা? ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। আর এই দুইটাই কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদ কোন ছন্দে লেখা হয়েছে? মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, অমিতর অক্ষর। দেখো, চর্যাপদ শুনে নাই এমন কেউ আসলে নাই। সবাই কম বেশি চর্যাপদের নাম শুনেছে। আমরা জানি চর্যাপদ কি। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। কি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন, যেটি নেপালের রাজদরবার থেকে কে সংগ্রহ করেন? সে কে ছিলেন জানো তোমরা? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে বেশ কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায়। এই হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছিলেন আর কি, বিভাগের চেয়ারম্যান ছিলেন। প্রথম চেয়ারম্যান ছিলেন কিন্তু এই হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ থেকে আরো একটা প্রশ্ন অনেক সময় দেখা যায় যে এটি কোন, মানে এর ভাষাকে বলা হয় কি আলো আধারী ভাষা। অর্থাৎ কি কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। বাট এখানে আমাদেরকে জানতে চাইছে এটা কোন ছন্দে। আমরা জানি যে চর্যাপদ মূলত কি, চর্যাপদ মূলত হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। অর্থাৎ খুব বেশি কঠিন তথ্য আমাদের আসলে এখানে লাগবে না। খুব মানে বেসিক একদম যে তথ্যগুলো না জানলেই নাই, এতটুকু জানলেই আমাদের হবে। খুব ডিপলি কোনো তথ্য আমাদের আসলে দরকার হচ্ছে না। নিচের কোনটি মহাকাব্য নয়? কি হয়েছে? মহাকাব্য নয়। অর্থাৎ এখানে যে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে কি আছে? চারটা অপশনই আসলে, এর মধ্যে তিনটা আমরা পাবো মহাকাব্য, একটা হচ্ছে মহাকাব্য না। প্রথম যে আছে রামায়ণ, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মহাভারত, ইলিয়াড। আমরা জানি ইলিয়াড ওডিসি কে লিখেছিলেন? হোমারের লেখা মহাকাব্য। কার লেখা মহাকাব্য এটা? এটা হচ্ছে হোমারের লেখা মহাকাব্য। আমরা জানি যে মহাভারত কে লিখেছেন? বেদ ব্যাস লিখেছেন, কিন্তু এটাও কিন্তু মহাকাব্য। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা কিন্তু আসলে কোনো মহাকাব্য না। এটা হচ্ছে আমাদের মধ্যযুগের একটা সাহিত্যকর্ম। এটা কিন্তু আমাদের কি এই মহাকাব্য না। এটা আমাদের কি লিখেছেন? বড়ুচণ্ডী দাস লিখেছেন। বড়ুচণ্ডী দাস লিখেছেন। তাহলে মহাকাব্য নয় কোনটি? মহাকাব্য নয় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি কে? মঙ্গল কাব্যের অনেক প্রকারভেদ আছে, তার মধ্যে অন্নদামঙ্গল একটা। মঙ্গল কাব্য হচ্ছে, এটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক সংজ্ঞায়ন দেওয়া আছে। কেউ কেউ মনে করেন যে আসলে এক মঙ্গলবার থেকে শুরু হয়ে আর এক মঙ্গলবারে পাঠ করা শেষ হতো বলে একে মঙ্গল কাব্য বলা হয়। অনেকেই আবার মনে করেন এই কাব্য পাঠের মাধ্যমে মঙ্গল সাধিত হইতো বলে একে মঙ্গল কাব্য বলা হয়। এত কিছু আমাদের আসলে জানার দরকার নেই। এই টাইপের প্রশ্ন একবার এসেছে যে অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবিকে? সে কি ঈশ্বরচন্দ্র রায় গুণাকার, নাকি কলিকা মঙ্গল, নাকি ভরতচন্দ্র রায়, নাকি শম্ভুমিত্র? আমরা জানি যে অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি হচ্ছে ভরতচন্দ্র রায়। কি হবে? উত্তর হবে হচ্ছে ভরতচন্দ্র রায়। বাংলা সাহিত্যের কথা কে রচনা করেন? আহসান হাবিব, মোহাম্মদ শহীদুল্লাহ, সুকুমার সেন, এনামুল্লাহ। কে বছর ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন এসেছে। এগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের হচ্ছে যে বই পড়ানো হয়, সেই বইয়ের নামে মানে এনাদের বইগুলো আসলে পড়ানো হয়, এরকম একটা বইয়ের নাম এসেছে। তো আসলে ভর্তি পরীক্ষায় এইরকম এক দুইটা প্রশ্ন থাকবে যেটা আসলে কোথাও থেকে তুমি ওভাবে কমন পাবা না। তো ওই এক দুই নম্বরের প্রশ্নের জন্য আসলে খুব বেশি প্যারা নেওয়ার আসলে কিছু নাই। কেন দুই একটা প্রশ্ন থাকবে যা তুমি অনেক বেশি প্রস্তুতি নিলেও দেখবা যে তোমার আসলে কোথাও থেকে এটা কমন আসতেছে না। সেরকম একটা প্রশ্ন হচ্ছে বছরে এসেছে যে বাংলা সাহিত্যের কথা এটা রচনা করেছেন কে? তুমি যদি অনুমান ভিত্তিক দাগাইতে চাও তাহলে কম বেশি সবাই এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম দেখে সবাই দিবে আর কি। আর এখানে উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।
সূর্য দীঘল বাড়ি এর প্রধান বিষয় কি ছিল? প্রেম, দেশপ্রেম, গ্রামীণ কুসংস্কার, বিশ্বযুদ্ধ। কি ছিল? আমরা জানি যে সূর্য দীঘল বাড়ি এটা কিন্তু আমাদের কি উপলক্ষ করে লেখা হয়েছে? দেশভাগকে। কি উপলক্ষে করে লেখা হয়েছে? দেশভাগকে কেন্দ্র করে কিন্তু আমাদের লেখা হয়েছে। আর এই সূর্য দীঘল বাড়িতে কিন্তু আমরা গ্রামীণ কুসংস্কার খুব ভালোই দেখতে পাই। কি দেখতে পাই? গ্রামীণ কুসংস্কার। পরবর্তীতে দেখি আমরা বাঙালির ইতিহাস বইটি কে লিখেছেন? এটাও এবছরে আসা প্রশ্ন, যে বাঙালির ইতিহাস এই টাইপের একটা প্রশ্ন এসেছে। অর্থাৎ বাঙালির ইতিহাসের বইটা তারাপদ রায় নাকি নিহার রঞ্জন রায় নাকি সুকুমার রায় নাকি লোকনাথ রায়, কে লিখেছেন? দেখো এই প্রশ্নগুলো তুমি আসলে কখনোই ওভাবে পড়বা না। যেহেতু এবছর এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম, এগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত যখন দেখব তখন যে বইগুলোর নাম গুরুত্বপূর্ণ এই বইগুলোর রাইটারের নাম আমরা জানবো। তো বাঙালির ইতিহাস এই বইটি আসলে লিখেছিলেন নিহার রঞ্জন রায়। কে লিখেছিলেন? নিহার রঞ্জন রায়। জসীমউদ্দিনের ছদ্মনাম কি? মৈনাক, ভানুসিংহ ঠাকুর, তুজাম্বর আলী, মজলুম আদিব। দেখো মৈনাক ছদ্মনাম কিন্তু শামসুর রহমানের। কার? শামসুর রহমান। ভানুসিংহ ঠাকুর সবাই পারো রবি ঠাকুরের ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুর পুরোটা লিখলাম না। এই যে তুজাম্বর আলী এটাই কিন্তু আমাদের জসীমউদ্দিনের ছদ্মনাম। এটা কার ছদ্মনাম? জসীমউদ্দিনের। জসীম পরে আবার আছে মজলুম আদিব। এই মজলুম আদিবও কিন্তু শামসুর রহমানের ছদ্মনাম। এটাও কিন্তু শামসুর রহমানের ছদ্মনাম। অর্থাৎ এই এ ডি দুইটাই কিন্তু আসলে শামসুর রহমানের ছদ্মনাম। এই যে ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? এই বছর একটা পরীক্ষা এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর। এই টাইপের প্রশ্নও কিন্তু আসতে পারে। অর্থাৎ সবসময় যে তোমার অজানা প্রশ্নগুলো বাংলা সাহিত্যের ক্ষেত্রে আসবে তা না, এমন পরিচিত প্রশ্ন আসলে আসতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশ পদবী কি ছিল? এই টাইপের প্রশ্ন একটা এসেছে এবছর ভর্তি পরীক্ষায়। এখন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু আমাদের টেক্সট বইয়ের কোনো গল্প কবিতার মধ্যে নেই, তার সম্পর্কে আমরা ওভাবে আসলে পড়বো না। অর্থাৎ এই টাইপের প্রশ্ন ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে রাইটারগুলো থেকে অলরেডি প্রশ্ন এসেছে এই রাইটারগুলোর উপরে আমাদের একটু পড়তে হবে, তাদের জীবনী বা তাদের উল্লেখযোগ্য গ্রন্থগুলো সম্পর্কে আমাদের একটু পড়তে হবে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবী কি ছিল? মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় নাকি চক্রবর্তী? ছিল হচ্ছে বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি হিসাবে কাকে অভিহিত করেছিলেন? মুকুন্দরাম, ভারতচন্দ্র, ঈশ্বরগুপ্ত, বিহারীলাল। আমরা জানি যে বিহারীলালকে কিন্তু কি বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি হিসাবে অভিহিত করেছেন। ইসলামী রেনেসার কবি বলা হয় কাকে? আহসান হাবিব, আল মাহমুদ, কাইকোবাদ, ফররুখ আহমেদ। দেখো ইসলামী রেনেসার কবি বলা হয় হচ্ছে ফররুখ আহমেদকে। কাকে? ফররুখ আহমেদকে। আল মাহমুদ থেকেও কিন্তু একবার প্রশ্ন এসেছে, তাকে বলা হয় কি? সোনালী কাবিনের কবি। কি বলা হয়? সোনালী কাবিনের কবি। আর কাইকোবাদকে মহাকবিও বলা হয় অনেক সময়। এই টাইপের প্রশ্ন আমরা দেখি। এখন আমরা অন্য আর কিছু প্রশ্ন দেখি। দেখো আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন দেখেছি। প্রথমত আমরা কি দেখেছিলাম দেখো তো, প্রথম দিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেখানে কিন্তু আমরা মানে বিভিন্ন কবি কে কাকে কোনটা উৎসর্গ করেছে, কার কোন লেখা, এটা আমরা দেখার চেষ্টা করেছি। এরপরে পত্রিকা রিলেটেড প্রশ্ন আমরা দেখার চেষ্টা করেছি, বাংলা সাহিত্যের সার্থক নাটক, সার্থক ট্র্যাজেডি, এগুলো দেখার চেষ্টা করেছি। অর্থাৎ এই টাইপ তথ্য আমাদের পড়তে হবে। চর্যাপদ সম্পর্কে আমরা দেখার চেষ্টা করেছি। পাশাপাশি বাংলা সাহিত্যের মধ্যযুগের যে নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা নিয়েও আমরা কথা বলেছি। অন্নদা মঙ্গল বা মঙ্গল কাব্য নিয়েও আমরা কথা বলেছি। আর এর বাইরে অন্য টাইপের কিছু প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কিছু বই বা বিখ্যাত কিছু বই, সেগুলো রাইটার থেকে প্রশ্ন আসতে পারে। কবিদের ছদ্মনাম থেকে প্রশ্ন আসতে পারে, সেটা আমরা দেখেছি। টেক্সট বইয়ের বাইরে বিভিন্ন উল্লেখযোগ্য কবির বংশ পদবী সম্পর্কে প্রশ্ন আসতে পারে, সেটা দেখেছি। কে কাকে কোন উপাধি দিয়েছিলেন, অর্থাৎ কবিদের উপাধি নিয়েও প্রশ্ন আসতে পারে। আবার কাকে কোন উপাধিতে ভূষিত করা হয়, একই টাইপের প্রশ্ন কিন্তু দুইটা দেখলাম। এখন আমরা দেখবো আরেক টাইপের প্রশ্ন আসে, যে বিভিন্ন কবির কিছু বিখ্যাত উক্তি আছে, এগুলো পরীক্ষায় আসতে দেখা যায়। যেমন প্রথম আমরা এখানে যে উক্তিটা দেখবো, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই উক্তিটি কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। জসীমউদ্দিন, এখানে বানানটা দীর্ঘ হবে, জসীমউদ্দিন, জীবনানন্দ দাশ আর ভারতচন্দ্র রায় গুণাকার। উত্তর হবে হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার। অর্থাৎ আমাদের কি করতে হবে? বিখ্যাত কিছু উক্তি আছে বিভিন্ন লেখকের, এই উক্তিগুলো আমাদেরকে মুখস্থ করার চেষ্টা করতে হবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। জসীমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটা কিন্তু চণ্ডীদাসের ছিল। কার ছিল? চণ্ডীদাসের। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কার রচিত পংক্তি? আব্দুল হাকিম, রঙ্গলাল সেন, আলাওয়াল সুভাষ মুখোপাধ্যায়। এটা বলেছেন হচ্ছে রঙ্গলাল সেন। অর্থাৎ আমাদের পুরো ক্লাস জুড়ে বাংলা সাহিত্য থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সকল কিছু কিন্তু আমরা দেখেছি। আমরা শুধু একটা করে প্রশ্ন দেখেছি, অর্থাৎ এখন আমরা বিস্তারিত দেখবো না। আমরা পরবর্তীতে বাংলা সাহিত্য নিয়ে বিস্তারিত এই টপিকগুলোর ক্লাস ইনশাল্লাহ আমরা নিব। তো আজকে আমরা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কি টাইপের প্রশ্নগুলো তোমাদের বাংলা সাহিত্য থেকে আসে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। তো এই ক্লাসটা দেখলে বাংলা সাহিত্যের কি কি প্রশ্ন তোমার আসবে বা কি কি বিষয় তোমাকে পড়তে হবে, আশা করি তুমি ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা।